লার্নার কোর্স 506 এর ডিসকাশনে আজকে আমরা বেছে নিয়েছি শিশুর সৃজনশীলতার বিকাশ ইউনিটটা। তো সেটা হচ্ছে কোর্স 506 এর ব্লক 2 এর ইউনিট নাম্বার 6, যেটা মিস হয়ে গেছিল। তো এই ইউনিটের সাথে কিন্তু আমাদের 506টা কমপ্লিট হয়ে যাচ্ছে। 13টা ইউনিট আমাদের ডিসকাশন করা হয়ে গেছে। পরবর্তীতে আমরা 507 নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা দেখে নিই শিশুর সৃজনশীলতার বিকাশ কিভাবে ঘটনে যায়, তার মধ্যে কি কি জিনিস রয়েছে, কি কি শিখতে হবে সেগুলো। ইউনিট 6 শিশুর সৃজনশীলতার বিকাশ। তার মধ্যে রয়েছে সৃজনশীলতার ধারণা, প্রকৃতি, সৃজনশীল চিন্তার পর্যায়, পাঠ্যক্রম এবং পাঠ্যক্রম বহির্ভূত অর্থাৎ স্কলাস্টিক এবং স্কলাস্টিক কাজ দ্বারা সৃজনশীলতা বৃদ্ধির কৌশল, সৃজনশীলতাকে লালন পালন করার জন্য শিক্ষণ উপকরণের বিকাশ বা টিএলএম এর বিকাশ, সৃজনশীলতার বৃদ্ধির জন্য আইসিটি বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির ভূমিকা, সৃজনশীলতার মূল্যায়ন, এইসব বিষয়গুলো। 76 নাম্বার পেজে দেখতে পাবেন ডেভিসের মতে 90% 5 বছরের বাচ্চা উচ্চ সৃজনশীল হয়, কিন্তু 25 বছরের বয়সীদের মধ্যে মাত্র 2% উচ্চ সৃজনশীল হয়। অর্থাৎ বাচ্চাদের মধ্যে সৃজনশীলতার সম্ভাবনা খুব বেশি থাকে, যত বয়স বাড়তে থাকে সৃজনশীলতার সম্ভাবনা তত কমতে থাকে। কারণ কি? কারণটা এখানে সুন্দরভাবে দেখে দেওয়া হয়েছে যে বড়রা যারা ছোট বাচ্চার দুষ্টুমি বা মজার কথা আনন্দ পায়, যখন তারা বয়ঃসন্ধিক্ষণে পৌঁছায় তখন তাদের কাছ থেকে ভদ্র ব্যবহার আশা করে। তাই এইসব আইডিয়াতে মজা পাওয়ার বদলে তাকে অনেক বেশি তুল্যমূল্য বিচার করে, সেজন্য ওদের সৃজনশীলতার বিকাশ কমে যায়। তো সৃজনশীলতা হলো একটি দক্ষতা যার ফলে একজন আবিষ্কারক অসাধারণ এবং অন্যদের থেকে বা তাদের সমানদের থেকে আলাদা হয়ে ওঠেন। এইটি হলো এক ধরনের ক্ষমতা যা দিয়ে তারা অনন্যভাবে সাড়া দেয়, নতুন উত্তর তৈরি করে এবং নতুন সম্পর্ক তৈরি করে। হাইকু কবিতা বা লিমেরিক হলো সৃজনশীল মানুষের চমৎকার উদাহরণ। বই থেকে নকল করা বা অন্যের আইডিয়া নকল করা সৃজনশীলতার বিপরীতে অবস্থান করে। তো সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটি, নিজে থেকে তৈরি করা। আর বই থেকে আমি কপি করলাম বা নকল করলাম, অন্যের আইডিয়াকে আমি কপি করলাম, সেটা কিন্তু সৃজনশীলতা হলো না। তো সেটা পাবেন আপনি 76 নাম্বার পেজে। 77 আমরা পাবো হচ্ছে সৃজনশীলতা কত প্রকার ও কি কি। তো এই যে দেখতে পাচ্ছেন সৃজনশীলতার ধরন। সৃজনশীলতা সাধারণভাবে দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক বা বাচনিক এবং আরেকটা হচ্ছে অবাচনিক। কবিতা, গল্প, উপন্যাস এগুলো হলো মৌখিক সৃজনশীলতা। তাছাড়া জোকস বলা, হাইকু কবিতা লেখা, আঁকা, স্কেচ করা, ভাস্কর্য, ক্যারিকেচার করা, কোলাজ, রঙ্গোলি করা, এইগুলি সবই সৃজনশীলতার প্রকাশ। তারপর হচ্ছে তরকারি দিয়ে পশু পাখি বানানো, নতুন পরিবেশে নতুন যন্ত্র ব্যবহার, এগুলি অবাচনিক পর্যায়ের উদাহরণ। তো সৃজনশীলতা কত প্রকার ও কি কি? সৃজনশীলতা দুই প্রকার, একটা হচ্ছে বাচনিক সৃজনশীলতা আর একটা হচ্ছে অবাচনিক সৃজনশীলতা। তো বাচনিক সৃজনশীলতার ব্যাপারে এখানে লিখেছে, তারপর একটা অগ্রগতি আছে পরীক্ষা দিয়েছে যে বেনলাক হল ভেঙ্কটেশ্বর ও লক্ষ্মীর শঙ্কর নামের একটি উদাহরণ। এই শ্রেণীর বাচনিক সৃজনশীলতা, অবাচনিক সৃজনশীলতা, তাত্ত্বিক সৃজনশীলতা নাকি ব্যবহারিক সৃজনশীলতা। ভেনলাক হল ভেঙ্কটেশ্বর ও লক্ষ্মীর শঙ্কর নামের একটি উদাহরণ। ওইখানে কিন্তু কিছু একটা বলা হচ্ছে, অতএব সেটা হচ্ছে বাচনিক সৃজনশীলতা। 2 নম্বর হচ্ছে সৃজনশীলতার বিপরীত হলো, 4টে অপশন আছে, মনে করা, শনাক্তকরণ, পুনরাবৃত্তি, অনুকরণ। তো সৃজনশীলতার বিপরীত হলো অনুকরণ। অনুকরণটা কিন্তু সৃজনশীলতার আর বিপরীত, পুরো বিপরীত, মানে অন্য কারো কোনো আইডিয়াকে আমরা অনুকরণ করলাম তাহলে কিন্তু সৃজনশীলতা হলো না সেটা। 3 নম্বর হচ্ছে এর মধ্যে কোনটি সৃজনশীলতার সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত? 1 হচ্ছে আনুগত্যশীলতা, 2 বেশি কথা বলা, 3 স্বকীয়তা, 4 আবেগ প্রবণতা। তো আনসার হচ্ছে স্বকীয়তা বা নিজস্বতা। সৃজনশীলতার মেইন বৈশিষ্ট্য হচ্ছে নিজস্বতা থাকবে, অন্য কারোর সাথে মিলবে না, সেটা অনন্য হবে, আলাদা হবে, স্বকীয় হবে। তো স্বকীয়তা হচ্ছে আনসার। তারপর হচ্ছে সৃজনশীল চিন্তার পর্যায়। তো প্রশ্ন হচ্ছে কবিতা, গল্প, নাটক এগুলি কি ধরনের সৃজনশীলতা? তো এগুলো হচ্ছে বাচনিক সৃজনশীলতা। 78 নাম্বার পেজে পাবেন নিম্নলিখিত পর্যায়গুলি সৃজনশীল চিন্তনের সঙ্গে যুক্ত, অর্থাৎ সৃজনশীল চিন্তনের পর্যায় বা ধাপগুলি পাবেন এখানে রয়েছে 5টা পর্যায় বা 5টা ধাপ। 1 নম্বর হচ্ছে প্রস্তুতি, 2 নম্বর মনোযোগের কেন্দ্রীভূতকরণ, 3 নম্বর সমস্যা থেকে মন উঠিয়ে নেওয়া বা সুপ্ত পর্যায়, 4 নম্বর হচ্ছে ঝলক বা ফ্ল্যাশ, 5 নম্বর হচ্ছে যাচাই করা। তো প্রশ্নটা হচ্ছে সৃজনশীল চিন্তনের ধাপ বা পর্যায় কয়টি? 4টি, 5টি, 3টি, 2টি। তো আনসার হচ্ছে অপশন বি অর্থাৎ 5টি। তো এখানে নিচে যে অংশে যাচাই করা অংশের পরে কিন্তু খুব সুন্দর কিছু কাহিনী দিয়েছে, যে এডিসন স্কুল থেকে বিতাড়িত হয়েছিলেন, আইনস্টাইন বিজ্ঞান এবং অঙ্কে পিছিয়ে পড়েছিলেন, কিটস, সেলি, এডগার রাইস বড় বানান ভুল করতেন, জেমস ওয়াটকে বলা হতো লেজি বার্গার, কিন্তু এরা সৃজনশীলতার জন্য বিশ্ববিখ্যাত হয়েছিলেন। 79 নাম্বার পেজে পাবো সৃজনশীলতায় প্রভাব বিস্তারকারী উপাদান।
তো বংশগতি এবং পরিবেশ এই দুটি সাহায্য করে সৃজনশীলতার প্রকৃতি বুঝার ক্ষেত্রে। তো বংশগতির তুলনায় পরিবেশ অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সৃজনশীলতার বিকাশে। তো সৃজনশীলতার 4টি গুরুত্বপূর্ণ উপাদান মনোবিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, যেটাকে 4P বলা হয়। এক হচ্ছে ক্রিয়েটিভ প্রোডাক্ট অ্যাপ্রোচ, 2 হচ্ছে ক্রিয়েটিভ প্রসেস অ্যাপ্রোচ, 3 হচ্ছে ক্রিয়েটিভ পারসন অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ সিচুয়েশনাল অ্যাপ্রোচ বা প্রেস। তো এই 4টি উপাদানকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যেগুলো এখানে দেয়া আছে। এই যে প্রথম সেটা হচ্ছে ক্রিয়েটিভ প্রোডাক্ট অ্যাপ্রোচ, সৃষ্টিশীল উপাদানের মূল্যায়ন, তারপর হচ্ছে প্রসেস অ্যাপ্রোচ বা সৃজনশীল প্রক্রিয়া। এগুলো একটু দেখে নেবেন, সেটা 79 এবং 80 নাম্বার পেজে পাবেন। তো প্রশ্নটা হচ্ছে যে সৃজনশীলতার ক্ষেত্রে 4P কি কি। তো আমরা এক্ষুনি জানলাম সেটা। সৃজনশীলতার ক্ষেত্রে 4P মানে হচ্ছে 1 হচ্ছে ক্রিয়েটিভ প্রোডাক্ট অ্যাপ্রোচ, ক্রিয়েটিভ প্রসেস অ্যাপ্রোচ, ক্রিয়েটিভ পারসন অ্যাপ্রোচ এন্ড ক্রিয়েটিভ প্রেস অ্যাপ্রোচ। তো এখান থেকে প্রশ্নটা হচ্ছে গিয়ে সৃজনশীলতায় প্রভাব বিস্তারকারী উপাদানের বিষয়ে আলোচনা করুন, যেটা ওই 79 নাম্বার পেজে এখান থেকে শুরু হয়ে এই যে আলোচনাগুলো আছে সেগুলো একটু পড়ে নিলেই হয়ে যাবে। 81 নাম্বার পেজে কিছু কোয়েশ্চন আছে, যে সৃজনশীলতা অনুসন্ধানের ভঙ্গি স্মৃতি সংক্রান্ত ভাবে বলা যায়। তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে সৃজনশীলতাকে প্রভাবিত করে যে উপাদানগুলি সেগুলি কি নামে পরিচিত, সেটা 4P অ্যাপ্রোচ, 4A অ্যাপ্রোচ, 4B অ্যাপ্রোচ, 4C অ্যাপ্রোচ। তো আমরা সেটা জানি, সেটা হচ্ছে 4P অ্যাপ্রোচ। সৃজনশীল চিন্তনের ধাপগুলি হলো 4, 5, 3, 2, সেটাও আমরা জানি 5টি ধাপ। তারপর হচ্ছে অভিসারী চিন্তনের সর্বাপেক্ষা সুন্দর উদাহরণ কি, স্কুল, রচনা, বাড়ির কাজ নাকি থিওরেম। তো অভিসারী চিন্তন মানে হচ্ছে অনেকগুলো চিন্তাকে একটা জায়গায় কেন্দ্রীভূত করা, সেটা কিন্তু একমাত্র থিওরেম বা উপপাদ্যের ক্ষেত্রে হয়। অনেক জানা বিষয়কে দিয়ে আমরা একটা অন্য নতুন একটা বিষয়ে জানি বা একটা ইউনিক সলিউশনে চলে আসি। তো সেটাই হচ্ছে থিওরেম বা উপপাদ্য, সেটাই অভিসারী চিন্তন। তারপরের প্রশ্ন, যদি অভিভাবক প্রতি 3 বছর অন্তর বদলি হয় এবং ছাত্র তার সঙ্গে চলে যায়, তবে ছাত্ররা দৃষ্টিভঙ্গি এইসব ক্ষেত্রে খুবই উপকারী সাব্যস্ত হয়। বুদ্ধিমত্তা, প্রতিফলিত চিন্তন, সৃজনশীলতা নাকি যুক্তিসঙ্গত চিন্তন। এক্ষেত্রে সৃজনশীলতার জন্য খুবই উপকারী হয়, বিভিন্ন পরিবেশে নতুনভাবে চিন্তা করার সুযোগ পায় এবং চিন্তন থেকে কিন্তু সৃজনশীলতার বিকাশ ঘটে। তো তার নিচে পাবো হচ্ছে পাঠ্যক্রম এবং পাঠ্যক্রম বহির্ভূত কাজ দ্বারা সৃজনশীলতা বৃদ্ধির কৌশল বা কলাস্টিক এবং স্কলাস্টিক অ্যাক্টিভিটির দ্বারা সৃজনশীলতা কিভাবে বৃদ্ধি করা যায় সেটা। তো স্কলাস্টিক কৌশলগুলি হচ্ছে যেমন অঙ্ক, বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ইত্যাদি বিষয় সংক্রান্ত। তো এবং সহকলাস্টিক বা স্কলাস্টিক বা সহপাঠক্রমিক কাজগুলি হচ্ছে যেমন ক্রীড়া, স্পোর্টস, বিতর্ক সভা, ক্লাব গঠন, সঙ্গীত ইত্যাদি। তো ব্রেন স্টর্মিং হলো স্কলাস্টিক বা কলাস্টিক বা পাঠ্যক্রমিক কাজ। তো ব্রেন স্টর্মিং একটা প্রসেস, একটা কৌশল রয়েছে। এই কৌশলটি আবিষ্কার করেছিলেন অ্যালেক্স অসবর্ন, যিনি মনোবিজ্ঞানী ছিলেন। তো প্রশ্নটা হচ্ছে ব্রেন স্টর্মিং কৌশলের উদ্ভাবক কে, তো সেটার আনসার হচ্ছে অ্যালেক্স অসবর্ন। তারপর একটা প্রশ্ন হতে পারে যে ব্রেন স্টর্মিং হলো ড্যাশ কাজ, তো সেটা হবে পাঠ্যক্রমিক বা স্কলাস্টিক কাজ। রয়েছে পেজ 81-এ সৃজনশীল চিন্তনের ক্ষেত্রে ব্রেন স্টর্মিং নিয়ে আলোচনা হচ্ছে। তো অসবর্ন চিন্তনকে 2টি পর্যায়ে ভাগ করেছেন, এক হচ্ছে ভাবনা শক্তির স্তর এবং 2 হচ্ছে মূল্যায়ন স্তর। মূল্যায়ন স্তরকে আবার 4টি নীতির কথা বলেছেন, এই যে স্বতঃস্ফূর্ততার উপর জোর দেওয়া হয়, সমালোচনা এড়ানো, গুণবত্তায় সম্প্রসারণ, হাই হিকিং অনুমোদন বা আপনার ধারণাকে অন্যের ধারণার সঙ্গে যুক্ত করা, এগুলো হচ্ছে মূল্যায়ন স্তরের 4টি নীতি। তো প্রশ্ন হচ্ছে যে অসবর্ন চিন্তনকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন ও কি কি। তো অসবর্ন চিন্তনকে 2টি পর্যায়ে ভাগ করেছেন, এক হচ্ছে ভাবনা শক্তির স্তর আর একটা হচ্ছে মূল্যায়ন স্তর, যেটা রয়েছে 82 নাম্বার পেজে। 83-তে একটা প্রশ্ন হতে পারে যে একজন শিক্ষক হিসেবে আপনি কি কি উপায়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবেন। তো সেটার আনসারও রয়েছে একটু নিচেই, যে সৃজনশীলতার পোষণের জন্য নির্দেশনার উপকরণ বলে কিছু জিনিস দিয়েছে, সেখান থেকে আনসারটা। তো সেখানে কিছু ছোট জিনিস যেগুলো রয়েছে, যে ভারতে নিরাফারাকে দেশমুখ, সুব্রহ্মণ্যম পিল্লাই, ভাস্কর জেরিয়াল এবং আরো অনেকে ছাত্রদের মধ্যে সৃজনশীল চিন্তার পোষণের জন্য অনেক কাজ করেছেন। সৃজনশীলতা বৃদ্ধির জন্য কি কি কৌশল অবলম্বন করা যায়, কিছু কৌশল দেওয়া আছে, যেমন হচ্ছে পাজলের সমাধান, ধাঁধার সমাধান, অপসারী চিন্তন ধরনের প্রশ্ন করা, রহস্য কাহিনী, পরিণতিমূলক পরিস্থিতি, যে একটা পরিস্থিতি দেয়া হলো তার পরিণতি কি হবে সেটা ছাত্রদেরকে সমাধান করার জন্য বলা হলো, গল্প রচনা, কবিতা লেখা,
ধাঁধা তৈরি, এইসব পদ্ধতির মাধ্যমে বা এইসব অ্যাক্টিভিটির দ্বারা আমরা কিন্তু সৃজনশীলতা বৃদ্ধি করতে পারি। তো আরো কিছু ভাবনা রয়েছে যেগুলো পরে দেখবেন। তার মধ্যে কিছু দিয়েছে যে জুলে ভার্ন, অল্ডাস হাক্সলি, এরা হলেন সেই ধরনের লেখক যারা কল্পবিজ্ঞান কাহিনী রচনা করেছেন। তো কল্পবিজ্ঞান কাহিনীর মানে নাম দিয়ে দিল 4টা দিয়ে, এর মধ্যে কল্পবিজ্ঞান কাহিনী রচনা করেছেন কোনজন শনাক্ত করুন। তো এই যে দুজনের নাম যেটা পেলাম সেটা থাকলে সেটাই আমরা শনাক্ত করব। তো এমসিকিউ এমনভাবে দিতে পারে কিন্তু, হ্যাঁ, যে কয়েকটা নাম দিয়ে দিল তার মধ্যে কে কল্পবিজ্ঞান কাহিনী রচনা করেছেন বলে দেবে। তো আমরা কিন্তু এখানে অলরেডি পেয়ে গেছি। তো তারপর রয়েছে প্রশ্ন করা। শিক্ষক এবং গবেষকরা নানা ধরনের প্রশ্নাবলী তৈরি করেছেন যেগুলি সৃজনশীলতার বিকাশে সাহায্য করতে পারে। 85 নাম্বার পেজে প্রশ্নটা হচ্ছে সৃজনশীলতা বিকাশের জন্য এক সেট প্রশ্নের তালিকা প্রস্তুত করুন। তো সেখানে অনেক ধরনের প্রশ্ন হতে পারে, যে পুনরায় সংজ্ঞায়িত প্রশ্নাবলী, এই যে 3টা প্রশ্ন দেয়া আছে, পরিণতিদায়ক প্রশ্নাবলী 3টা প্রশ্ন দেয়া আছে, অনুমান ভিত্তিক প্রশ্নাবলী 2টো প্রশ্ন দেয়া আছে, উত্তেজনাকারী প্রশ্নাবলী 2টো প্রশ্ন দেয়া আছে, প্রশ্ন যেমন নতুন সম্পর্ক খুঁজে এমন 2টো প্রশ্ন দেয়া আছে, অপসারী চিন্তন ধরনের 2টো প্রশ্ন দেয়া আছে, চ্যালেঞ্জিং অনুমানমূলক 2টো প্রশ্ন দেয়া আছে, ভবিষ্যতে সুরাহারকারী 2টো প্রশ্ন দেয়া আছে। এইগুলো প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারি তার আনসার খুঁজার মাধ্যমে। যেমন ভবিষ্যতে সুরাহারকারী প্রশ্ন, যেমন উন্নত ধরনের ছাতা কিভাবে হতে পারে, উন্নত ধরনের দুধের বোতল কিভাবে হতে পারে, আপেল কুড়ানোর মেশিন কিভাবে হতে পারে। চ্যালেঞ্জিং মূলক প্রশ্ন, যেমন কেন আমাদের অভিভাবকদের শ্রদ্ধা করতে হবে। হ্যাঁ, তারপর রয়েছে যে অপসারী চিন্তনের জন্য রয়েছে যে একটি শহর মাটির তলা থেকে কুড়িয়ে বার করা হলো, এই শহরটির মাটির তলায় তলিয়ে যাওয়ার কি কি কারণ হতে পারে। প্রশ্ন যেখানে নতুন সম্পর্ক খুঁজে তার মধ্যে রয়েছে যে একটা দিন কি এক সপ্তাহ হতে পারে। উত্তেজনাকারী প্রশ্নের মধ্যে রয়েছে গান্ধী যদি আজও বেঁচে থাকতেন তবে তিনি কি করতেন। অনুমান ভিত্তিক প্রশ্নাবলীর মধ্যে দিয়েছে যে তুমি যদি ব্যাংকের ম্যানেজার হও তাহলে কি করবে। পরিণতিদায়ক প্রশ্নাবলীর মধ্যে দিয়েছে যে মনে করো হঠাৎ পৃথিবীতে পেট্রোল সরবরাহ বন্ধ হয়ে গেল তাহলে কি করা যাবে। তারপর হচ্ছে পুনরায় সংজ্ঞায়িত প্রশ্নাবলীর মধ্যে রয়েছে যে কিভাবে ঘড়ি ক্যালেন্ডারের থেকে আলাদা, কিভাবে মুখ এবং টিভি সমার্থক, এইসব প্রশ্ন। 8 নাম্বার পেজে পাবো সৃজনশীলতাকে লালন পালন করার জন্য শিখন উপকরণের বিকাশ। তো প্রশ্নটা হচ্ছে সৃজনশীলতাকে লালন পালন করার জন্য কিভাবে টিএলএম এর বিকাশ ঘটানো প্রয়োজন বলে আপনার মনে হয়। তো সেটার আনসারে আমরা ওইখানে পাবো 88 নাম্বার পেজে সৃজনশীলতাকে লালন পালন করার জন্য শিক্ষণ উপকরণের বিকাশ। 88 ও 89 নাম্বার পেজ জুড়ে রয়েছে আনসারটা। তারপর 89 আরেকটা প্রশ্ন পাবো আমরা যে সৃজনশীলতার বিকাশে আইসিটি বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা লিখুন। সেটা 89 স্টার্ট হবে, 90 নাম্বার পেজে শেষ হয়ে যাবে। তারপর আবার অগ্রগতি যাচাইয়ের পরীক্ষা দিয়েছে যে ব্রেন স্টর্মিং পদ্ধতি উদ্ভাবন করেন 4 জন বিজ্ঞানীর নাম দেয়া আছে। এর মধ্যে কে, তো আমরা জানি সেটা উদ্ভাবন করেন অসবর্ন, ঘ নাম্বার। 2 হচ্ছে দাদার সমাধান ড্যাশ পদ্ধতির সমার্থক, সেটা হবে সাইনেটিক, সেটা হবে সিনেকটিক। 3 নাম্বার পাজলের সমাধানে ড্যাশ প্রয়োজন হয়, সেটা হচ্ছে বুঝতে পারা প্রয়োজন হয়। 4 নাম্বার প্রথম মনোবিজ্ঞানী যিনি 1950 সালে সৃজনশীলতার দিকে মনোবিজ্ঞানীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি হলেন। তো সেটা আমরা একটু পরেই পাবো, প্রশ্ন আগে দিয়ে দিয়েছে, আনসারগুলো আমরা একটু পরেই পাবো। তো সেটা হচ্ছে গুইলফোর্ড। 5 নাম্বার শিক্ষক যিনি সৃজনশীলতার বিকাশ চাইছেন তার অবশ্যই ড্যাশ প্রবণতা থাকতে হবে, সেটা হচ্ছে বিশৃঙ্খলাকে সহ্য করার প্রবণতা থাকতে হবে, না হলে কিন্তু সৃজনশীলতার বিকাশ উনি ঘটাতে পারবেন না। কল্পবিজ্ঞান ছাত্রদের মধ্যে ড্যাশ বিকাশ ঘটায়, কল্পনার বিকাশ ঘটায়। তারপর হচ্ছে সৃজনশীলতার মূল্যায়ন, তার মধ্যে প্রথমে আমরা পাবো হচ্ছে গিলফোর্ড ও টরান্স, প্রথম মনোবিজ্ঞানী যারা সৃজনশীলতার মূল্যায়ন করেছিলেন। তো প্রশ্নটা আমরা অলরেডি পেয়ে গেছি যে প্রথম কোন মনোবিজ্ঞানী সৃজনশীলতার মূল্যায়ন করেছিলেন। অপশনে ছিল গিলফোর্ড, তো আমরা গিলফোর্ড দিয়ে দিয়েছি। তারা দেখেছিলেন সৃজনশীলতা অনেকগুলি ক্ষমতার জন্ম দেয়, এগুলি হলো যেমন সাবলীলতা, নমনীয়তা, স্বকীয়তা, অনুসন্ধিৎসুতা, স্থায়িত্বকরণ এবং বিস্তৃতিকরণ। তো প্রশ্ন হচ্ছে সৃজনশীলতা কি কি ক্ষমতার জন্ম দেয়।
বা সৃজনশীলতা নিচের কোন ক্ষমতার জন্ম দেয় না বলে একটা এমসিকিউ হতে পারে। তো কিভাবে এমসিকিউ হবে সেটা আপনারা অভ্যস্ত হয়ে গেছেন, আমি নতুনভাবে আর এমসিকিউ দিচ্ছি না, বুঝে নেবেন। নিচের দিকে আমরা যাচ্ছি। ভারতে বেকার মেহেদি ও বি কে পাসি প্রথম সৃজনশীলতার পরীক্ষার উদ্ভাবন করেন। তো এই পরীক্ষাগুলো কি? পরীক্ষাগুলো ছিল দৃশ্যমান সমস্যা পরীক্ষা, অসচরাচর ব্যবহার পরীক্ষা, ফল কি হতে পারে তার পরীক্ষা, অনুসন্ধিৎসা পরীক্ষা, স্থায়িত্বের পরীক্ষা এবং বিস্তৃতিকরণ পরীক্ষা। তো প্রশ্নটা হলো যে সৃজনশীলতার মূল্যায়নের জন্য গৃহীত পরীক্ষা বা অভীক্ষাগুলি কি কি? সেগুলো আমরা 6টা পেয়ে গেলাম। যে এক হচ্ছে দৃশ্যমান সমস্যা অভীক্ষা, 2 হচ্ছে অসচরাচর ব্যবহার অভীক্ষা, 3 হচ্ছে ফলাফল নির্ণয় অভীক্ষা, 4 হচ্ছে অনুসন্ধিৎসা অভীক্ষা, 5 হচ্ছে স্থায়িত্বের অভীক্ষা, 6 হচ্ছে বিস্তৃতিকরণ অভীক্ষা। তো অভীক্ষা এবং পরীক্ষা কিন্তু সমার্থক শব্দ। তো তারপর আমরা যেটা পেলাম অগ্রগতি যাচাইয়ের পরীক্ষা, যদি ছাত্র উত্তরে বৈচিত্র্য সম্পর্ক ভাবে এই ক্ষমতাকে কি বলা হয়? এই ক্ষমতাকে বলা হবে নমনীয়তা। 2 নম্বর, একটি বুদ্ধিদীপ্ত অনন্য ও অসচরাচর প্রতিক্রিয়াকে বলা হয়, সেটা হচ্ছে স্বকীয়তা বা নিজস্বতা। প্রথম গবেষক যিনি সৃজনশীলতার অভীক্ষা করেন তিনি হলেন, 4টে অপশনের মধ্যে দেখুন তো কে হবেন? তো সেটা অবশ্যই গিলফোর্ড ও টরান্স। যদি কোনো ছাত্র একটি গির্জার ছবিতে 60টি খুঁত বার করে অন্য ছাত্র 3টি করে, তবে এই ক্ষমতাকে কি বলা হবে? সাবলীলতা। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, রয়েছে একক সমাপ্তির প্রশ্নের উত্তর। তো প্রশ্ন হচ্ছে সৃজনশীল ব্যক্তির বৈশিষ্ট্যের তালিকা করুন। তো সৃজনশীল ব্যক্তি এই ধরনের বেশিরভাগ বৈশিষ্ট্য থাকে, যেমন প্রভাবশালী, আত্মবিশ্বাসী, স্পষ্ট বক্তা, তীক্ষ্ণ, রসবোধ, আক্রমণাত্মক, আত্মকেন্দ্রিক, লেগে থাকা, বাচনিক সাবলীলতা, তুলনামূলকভাবে ভীতি, অভিযোগ করা থেকে দূরে থাকেন। 3টি অনুশীলনের কথা বলুন যা পার্শ্ব চিন্তনকে বিকশিত করে আপনার তালিকায় থাকবে। তো পার্শ্ব চিন্তনকে বিকশিত করে এমন 3টি অনুশীলন হচ্ছে কেন প্রশ্ন, তারপর প্রশ্ন এবং চ্যালেঞ্জিং অনুমান। ধারণা স্তরের নীতিগুলি উল্লেখ করুন বা কল্পনা শক্তির পর্যায়ের নীতিগুলি উল্লেখ করুন। তো সেটা হচ্ছে 4টি নীতি রয়েছে। এক হচ্ছে অবাধ উচ্ছ্বাসে জোর দেওয়া, সমালোচনা এড়ানো, গুণবত্তা থেকে গুণবত্তার জন্ম, হাইকিংকে অনুমোদন দেওয়া। সেটা আমরা দেখেছিলাম 82 নাম্বার পেজে। তো এরই সাথে কিন্তু আমাদের আলোচনা শেষ হয়ে যাচ্ছে ইউনিট 6, নট অনলি ইউনিট 6 বাট 506 অলসো। সো কিপ স্টাডিং এন্ড স্টে টিউনড উইথ SM10 টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তীতে 507 নিয়ে। ধন্যবাদ।